রামহরি নন্দীর বয়স এখন 40 পেরিয়ে 41-এ পড়েছে। তাঁর জীবনে এই বিশেষ সংখ্যাটি একটি নতুন অঙ্কের সূত্রপাত করেছে, যাকে লোকে বলে বিবাহ। এতদিন তার কপালে জুটছিল না দাম্পত্য সুখ, যার একমাত্র এবং প্রধান কারণ ছিল তার স্বর্গীয়া জননী। এককালে যিনি ছিলেন সাক্ষাৎ জগদ্ধাত্রী প্রতিমা, আর বর্তমানে স্মৃতিসত্তা ভবিষ্যতের উপর এক ভারী ছায়া মাত্র। রামহরিবাবুর মা ছিলেন প্রাচীনপন্থী, ঝগড়ুটে এবং বাছবিচারে চূড়ান্ত খুঁতখুঁতে। তার একমাত্র এবং শেষ বাতি ছিল এমন গোত্রের এমন বংশের মেয়ে চাই যার গ্রহের নক্ষত্রের সাথে রামহরির নক্ষত্রের মিল হবে, যার হাতের রেখায় কোনো খুঁত থাকবে না, যার বংশে কখনো কোনো আঁচড় পড়েনি। এ যুগে এমন সর্বগুণান্বিতা নিষ্পাপ কন্যার সন্ধান পাওয়া যে মাকাল ফলের সন্ধানের চেয়েও কঠিন, তা তিনি মানতেন না। ফলস্বরূপ একবার হয়তো পাত্রের শিক্ষা দীক্ষা মিলত, তো মিলত না কুলজি। আরেকবার হয়তো কুলজি মিলত, তো পাত্রের স্বাস্থ্য বা রূপ কোনো না কোনো দিক থেকে বিফল প্রমাণিত হতো। একের পর এক সম্বন্ধ আসত, আর তার মায়ের এক একটি তুচ্ছ কারণে তা ভেঙে যেত, যেন তার বিধাতা পুরুষের উপর কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল। বছর 40-এর পরেও তাই রামহরিবাবুকে ব্যাচেলারের তকমা বয়ে বেড়াতে হচ্ছিল। যদিও মানুষ হিসেবে তিনি মোটেই মন্দ নন, বরং শান্ত নিপাট ভদ্রলোক। গত বছর জ্যৈষ্ঠ মাসের এক নিদারুণ গরমে হার্ট অ্যাটাকে তাঁর মা ইহলোক ত্যাগ করেন। তাকে প্রথম মৃত হিসেবে আবিষ্কার করে তার পাশের বাড়ির মালতী। এই ঘটনা রামহরিকে সাময়িক শোকের পর এক অদ্ভুত মুক্তির নিঃশ্বাস এনে দিয়েছিল। যদিও সেই মুক্তির কথা কারোর কাছে মুখ ফুটে বলার সাহস তার ছিল না। মায়ের মৃত্যু 1.5 বছর পর রামহরি তাঁর জীবনে প্রথম বড় এবং ব্যক্তিগত সিদ্ধান্তটি নিলেন, তিনি বিয়ে করবেন। পাত্রীকে আর কেউ নন, তার ঠিক পাশের বাড়ির মেয়ে মালতী, যার বয়স হবে 21। রামহরির প্রায় অর্ধেক বয়স। এই অসম বয়সের পরিণয়ের নেপথ্যে নাকি এক মিঠে গুজবের ডালপালা গুজিয়েছিল। যখন রামহরিবাবু বাড়িতে একা থাকতেন আর তার মা তীর্থে যেতেন, তখন নাকি মালতী এসে তাকে দুবেলা রান্না করে খাওয়াতো। গ্রামের লোকে ফিসফিস করে বলতো, সেই আগুনের আঁচ থেকেই বুঝি তাদের মধ্যে প্রথম প্রেমের শিখা জ্বলে ওঠে। সেই প্রণয় পর্বের শেষ ধাপ হলো বিয়ে দিয়ে। মালতীর বাবা মায়ের এতে বিশেষ আপত্তি ছিল না। রামহরিবাবুর বয়সটা একটু বেশি ঠিকই, কিন্তু তার বিষয় সম্পত্তির কোনো অভাব নেই। পুকুর ভর্তি মাছ, গোলা ভর্তি ধান, আর হাতে নগদ পয়সা। মালতী যে সারা জীবন পায়ের ওপর পা তুলে বসে কাটাবে, সেই বিষয়ে তার বাবা একেবারে নিশ্চিন্ত ছিলেন। এই যুগে এমন সচ্ছল পাত্র হাতছাড়া করাটা বোকামি। তাই শুভ দিন দেখে গ্রামের বহু লোককে নিমন্ত্রণ করে এলাহি ভোজের আয়োজন করে ঢাক ঢোল পিটিয়ে রামহরি ও মালতীর বিয়ে হলো। রামহরি ভেবেছিলেন এতদিনের অপেক্ষা বুঝি এবার সার্থক হলো, জীবনের পথ এবার সরল আর মসৃণ হবে। কিন্তু তিনি জানতেন না, সুখের পালকি দরজায় পৌঁছেই বুঝি তাকে এক নতুন হেঁয়ালির সামনে নামিয়ে দিল। আসল সমস্যাটা শুরু হলো এর ঠিক পরই। বিয়ের প্রথম সপ্তাহ, এমনকি দ্বিতীয় সপ্তাহের অর্ধেকটা অবধি সবকিছু যেন ছিল ছবির মতো। মালতী নতুন বউয়ের মতো গুছিয়ে সংসার করছিল। রামহরিও যেন হঠাৎ করে 20 বছর বয়স কমিয়ে ফেলেছিলেন। কিন্তু এরপর থেকে শুরু হলো অদ্ভুত সব কাণ্ড কারখানা, যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। সেদিন ছিল ভরা দুপুর, চারিদিকে রোদের তেজ। রামহরি অফিসের কাজে বাইরে গিয়েছেন। মালতী বাড়ির পিছনের উঠোনে, যেখানে শ্যাওলা ধরা কুয়োর কাছে একটি পুরনো সিমেন্টের চাতাল আছে, সেখানে কাপড় কাচ্ছিল। সাবান জলের সাদা ফেনা আর রোদের চিকচিকানি, মালতী কাজে ডুবেছিল। হঠাৎ পিছন থেকে একটা পাকা পেয়ারা এসে পড়ল
তার সদ্য কাঁচা কাপড়ের স্তূপের উপর। ধপাস করে শব্দ হলো। মালতী প্রথমটায় ব্যাপারটা বিশেষ পাত্তা দিল না। ভাবল হয়তো পাশের বাড়ির গাছ থেকে বাতাস বা কাঠবেড়ালির তাণ্ডবে পড়েছে। সে পেয়ারাটিকে তুলে পাশেই রেখে দিল। সে আবার যেই মনোযোগ দিয়ে কাপড় কাচতে শুরু করেছে, অমনি ঠিক একই জায়গা থেকে তার মাথার সামান্য উপর দিয়ে আরও একটি পেয়ারা সশব্দে এসে পড়ল। এইবার আর উপেক্ষা করা গেল না। ঘটনাটা মালতীকে সামান্য অবাক ও ভীত করল। এই দুপুরবেলা আশেপাশে তো কেউ নেই, এ বাড়ি একেবারে নিস্তব্ধ। সে ধীরে ধীরে সাবান মাখা হাতটা পিঠের শাড়িতে মুছে ভয় মেশানো কৌতূহল নিয়ে পিছনে ঘুরল। সে প্রথমে কাউকেই দেখতে পেল না। পিছনের পথ, গাছপালার ভাঙা দেওয়ালটা তেমনই আছে। চারদিকে যেন থমথমে নিস্তব্ধতা, কারো কোনো চিহ্ন মাত্র নেই। একটু যেন অস্বস্তি নিয়ে সে আবার কাপড়ের দিকে মন দিল। যেই সে সামনে ঝুঁকেছে, অমনি চোখ কপালে ওঠার জোগাড়। চোখের সামনে থেকে তার সদ্য কাঁচা ভেজা সবগুলো কাপড় যেন মুহূর্তে মিলিয়ে গেছে। যে কাপড়গুলো এতক্ষণ সেচ্ছিল, যেগুলো স্তূপ করে রাখা ছিল, একটাও নেই। মালতী এবার আতঙ্কে চিৎকার করার উপক্রম হলো, কিন্তু ভয়ে তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। কেবল একটা চাপা গোঙানি বেরোলো। সে হন্তদন্ত হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। কোথায় গেল? এই তো ছিল। কাপড়ের স্তূপ যেন ম্যাজিকের মতো গায়েব হয়ে গেছে। সে চারিদিকে তন্ন তন্ন করে খোঁজে, ঝোপের আড়ালে, উঠোনের কোণে, কিন্তু কোথাও সেগুলোর চিহ্ন নেই। আতঙ্কিত মালতী শেষমেশ যখন হতাশ হয়ে কুয়োর দিকে তাকালো, তখন তার গলার স্বরটা যেন থেমে গেল। কুয়োর ভেতর গভীর অন্ধকার। তার মধ্যেই সে দেখতে পেল জলের উপর ভাসছে তার সমস্ত কাপড়গুলো, যা সে এতক্ষণ ধরে কাচছিল। ঠিক তার পরের দিন ঘটনাটা ঘটল আরও অলক্ষ্যে, কিন্তু আরও ভয়ঙ্করভাবে। মালতী সেদিন দুপুরের রান্নায় মগ্ন ছিল। হেসেলে তখন পেঁয়াজ কুচি আর জিরে ফোড়নের পরিচিত গন্ধ। মালতী সবে মাছের ঝোলে জল ঢেলে ঢাকা দিতে যাবে, এমন সময় হঠাৎ একটা খট শব্দ হলো। সেই শব্দের সঙ্গে সঙ্গে একটা বড় কালো খসখসে কয়লার টুকরো এসে পড়ল ঠিক গরম কড়াইটার পাশে রাখা থালাটার উপরে। কয়লাটা এসে পড়ল কোথা থেকে? মালতী থমকে গেল। সে এদিক ওদিক তাকালো। তাদের বাড়িতে বহু বছর ধরে রান্নার কাজে কয়লার ব্যবহার প্রায় বন্ধ। এখনকার রান্না হয় মূলত গ্যাসে, মাঝে মাঝে কেরোসিনের স্টোভ জ্বলে, কিন্তু কাঠ কয়লার উনুন প্রায় অব্যবহৃত। শুধু শীতকালে মাঝে মাঝে পাড়ার লোক এসে একটু তাপ নিয়ে যায়, বা কখনো কখনো পিঠে তৈরির সময় জ্বালানো হয়। আর যদিও বা একটু কয়লা কোথাও পড়ে থাকতো, তা এমনভাবে উড়ে এসে কড়াইয়ের কাছে পড়তে পারে না। কয়লাটা যেন কেউ ছুঁড়ে মেরেছে। কিন্তু কে ছুঁড়বে? রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে যে দেখবে, তার ছায়া পর্যন্ত পড়েনি। মালতীর হাত পা ঠান্ডা হয়ে এলো। পেয়ারা ছোড়া, কাপড় গায়েব হওয়া, এইবার কয়লা। এ কি কোনো মানুষের কাজ নাকি অন্য কিছু? এই ঘটনার পর মালতী নিশ্চিত হলো যে এই বাড়ির ভেতরে কিছু একটা আছে, যা তার অলক্ষ্যে ঘোরাফেরা করছে, তাকে ভয় দেখাচ্ছে। তার শরীর জুড়ে একটা হিমশীতল উপস্থিতি অনুভব করে সে। এই অদ্ভুত ঘটনার পর মালতী আর চুপ করে থাকতে পারল না। রাতে রামহরিবাবু অফিস থেকে ফিরলে হাত মুখ ধোয়ার পর যখন তিনি বারান্দায় শীতল পাটির উপর বসে চা খাচ্ছিলেন, মালতী ধীরে ধীরে তার সামনে বসল। মালতী গলাটা একটু চেপে ভয় কাঁপতে কাঁপতে বলল, শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। রামহরিবাবু পেপার থেকে চোখ না তুলেই বললেন, বলো, মন দিয়েই শুনছি।
চায়ের মিষ্টিটা ঠিক হয়েছে তো? আমার তো একটু বেশি বলেই যেন মনে হচ্ছে। না, মিষ্টির কথা নয়, অন্য কথা। মালতী ইতস্তত করে। আমার আজকাল খুব ভয় করছে গো। মনে হচ্ছে এই বাড়িতে যেন অন্য কেউ আছে। রামহরিবাবু এবার পেপারটা নামিয়ে মালতীর দিকে তাকালেন। তার চোখে বিরক্তি বা অবিশ্বাস নয়, ছিল একটা মৃদু কৌতুক। 40-এর কোঠায় এসে এই কোচি স্ত্রীর এমন শিশুসুলভ কথা শুনে তিনি যেন একটু মজাই পেলেন। অন্য কেউ? কে আবার? চোর টোর নাকি? আরে নতুন বিয়ে হয়েছে, তোমার তো এখন শুধু আমাকেই চোখে পড়ার কথা। অন্য আর কে আসবে বলো তো? মালতী হতাশ হলো তার হাসি দেখে। সে এবার আরও গুছিয়ে বলার চেষ্টা করল। না গো, চোর নয়। গত পরশু কুয়োপাড়ের ঘটনাটা তো তোমায় বলেছিলাম। পেয়ারা ছোড়া আর ভেজা কাপড়গুলো কুয়োর জলে পাওয়া, আর আজ রান্নাঘরে যা হলো। সে বিস্তারিতভাবে কয়লার টুকরো উড়ে আসার ঘটনাটা বলল। তার চোখে ছিল স্পষ্ট আতঙ্ক। বিশ্বাস করো, আমি পরিষ্কার দেখেছি কোথা থেকে যেন একটা বড় কয়লা সোজা এসে পড়লো থালার উপর। আমাদের বাড়িতে তো এখন কয়লার উনুন জ্বলে না। এটা কি করে সম্ভব? মনে হয় কেউ যেন আড়াল থেকে আমাকে দেখছে, আমাকে ভয় দেখাচ্ছে। মালতীর কথাগুলো শুনে রামহরিবাবু গম্ভীর হলেন বটে, কিন্তু তা তার স্ত্রীর মানসিক অবস্থার জন্য নয়, বরং এইসব অবাস্তব কথা শুনে। আশ্চর্য! তুমি কি সব অলিক কথাবার্তা বলছো মালতী? কয়লা উড়ে এলো? বাতাস কি আজব কাণ্ড করবে নাকি? হ্যাঁ? রামহরিবাবুর গলার স্বরে ছিল স্পষ্ট উপেক্ষা। তুমি হয়তো ভুল দেখেছো। পুরানো বাড়ি, হয়তো কোথাও কোনো কাঠ কয়লা ছিল। তুমি না দেখায় হয়তো কোনো টিকটিকি বা ইঁদুর লাফ দিয়েছে, তাই ওটা গড়িয়ে পড়েছে। না গো, আমি হলপ করে বলতে পারি এটা গড়িয়ে পড়া নয়, এটা যেন ছোঁড়া হয়েছে। আর কুয়োপাড়ের ঘটনা, পেয়ারা তো ছোঁড়াই হয়েছিল, আর কাপড়গুলো কি নিজে নিজে কুয়োয় ঝাঁপ দিল। আমার মনে হচ্ছে তোমার মা মারা যাওয়ার পর হয়তো তার আত্মা। এইবার রামহরিবাবুর মুখটা কঠিন হয়ে গেল, তার সহনশীলতার বাঁধ ভাঙল। থামো! কি ধরনের কথাবার্তা বলছো তুমি? কি সব আবোল তাবোল ধারণা? আমার মায়ের আত্মা আর কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে তোমার উপরে এসে পেয়ারা ছুঁড়বেন? এসব বাজে কথা মাথায় আনবেও না একদম। রামহরিবাবু একটু রুক্ষ স্বরে বললেন, নতুন বউ হয়েছ, ঘরের কাজে মন দাও। এসব ভূত পেদনির গল্প আমাদের বাড়িতে কখনো ছিল না, আর থাকবেও না। তোমার মনটা একটু খারাপ হয়েছে বলে এসব ভুল দেখছো, সবই তোমার ভুল ধারণা। রামহরিবাবু স্পষ্টতই মালতীর এইসব অদ্ভুত অভিজ্ঞতাকে তার নতুন বৌসুলভ মনের ভুল বা অতিরিক্ত কল্পনা হিসেবে ধরে নিলেন। তিনি নিজের বৈজ্ঞানিক মন নিয়ে এইসব অলৌকিক গল্পে কান দিতে রাজি নন। তার কাছে তার স্ত্রীর প্রতিটি সমস্যা ছিল নয় অযৌক্তিক, নয় মনস্তাত্ত্বিক। তিনি চাইছিলেন মালতী যেন এসব ভুলে গিয়ে সংসারে মন দেয়। মালতী বুঝতে পারল তার স্বামীর কাছে তার ভয়গুলো গুরুত্বহীন। রামহরিবাবু যেন তার সব কথা শুনেও শুনলেন না, কেবল উপেক্ষা করে গেলেন। তিনি আবার পেপারে মনোযোগ দিলেন। রামহরিবাবু তার স্ত্রীর সব কথা হেসে উড়িয়ে দিয়েছেন বটে, কিন্তু তাতে প্রকৃতির বা এই বাড়ির রহস্যময় উপদ্রবের কোনো ছেদ পড়ল না, বরং ঘটনাগুলো এবার বাড়াবাড়ির সীমায় পৌঁছতে শুরু করল। মালতীর মানসিক চাপ তখন চরমে। সেদিন ছিল অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঘরের মধ্যে লণ্ঠন জ্বলছিল মৃদু আলো নিয়ে। হঠাৎ গভীর রাতে যখন চারপাশের পৃথিবী নিস্তব্ধ, তখন মালতীর ঘুম ভেঙে গেল এক অদ্ভুত চাপা কান্নার আওয়াজে। আওয়াজটা ঠিক পাশের বাড়ি থেকে নয়, যেন অনেক দূর থেকে ভেসে আসছে।
কিন্তু একই সঙ্গে তা যেন এই ঘরের দেওয়াল ভেদ করে ঢুকে আসছে। কান্নাটা করুণ, ভারী, অনেকটা চাপা গুঙানির মতো, যেন কেউ অসহ্য যন্ত্রণায় কাঁদছে। মালতী ভয়ে কেঁপে উঠল। তার মনে হলো সে একা নয়, এই কান্নাটি তার একার কানে আসছে না। সে কাঁপতে কাঁপতে তার স্বামীর গায়ে ধাক্কা মারল। ওঠো, ওঠো গো, শুনছো? কি একটা আওয়াজ হচ্ছে। রামহরিবাবু গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। বিরক্তি নিয়ে চোখ খুললেন। উফ, কি হয়েছে মালতী? মাঝরাতে এমন করে জাগালে কেন? একটু ঘুমাতে দাও না। কান্না, শোনো, কেউ যেন কাঁদছে। মালতী ফিসফিস করে বলল। তার স্বর তখন শুকিয়ে কাঠ। রামহরিবাবু প্রথমে ভ্রু কুঁচকে কিছুক্ষণ কান পাতলেন। বাইরে বাতাস, ঝিঝির ডাক, এই সব ছাড়া আর কিছুই তিনি শুনতে পাচ্ছিলেন না। তিনি স্ত্রীকে ধমক দেবেন ঠিক করলেন, এসব তার মনের ভুল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওই চাপা ভরাট ক্রন্দনের শব্দটা তার কানে এলো। স্পষ্ট সন্দেহাতীতভাবে করুণ একটা কান্নার শব্দ। ঘুমের ঘোর কেটে গেল। রামহরিবাবুর গলার স্বর এবার কিছুটা দ্বিধা এবং কৌতূহলে মেশানো। মালতী নিচু স্বরে বলল, আমি তো কতদিন বলছি, তুমি তো কানেই নিলে না। এই বাড়ির মধ্যে কিছু একটা আছে গো, এটা মানুষের কান্না নয়। চুপ করো তো। কিসের মানুষ, কিসের আত্মা? কোনো পাগল টাগল হবে, বা হয়তো পাশের বাড়িতে কেউ অসুস্থ হয়েছে। রামহরিবাবু নিজের অবিশ্বাসকে শেষবারের মতো আঁকড়ে ধরার চেষ্টা করলেন। রামহরিবাবু আর স্থির থাকতে পারলেন না। তার মনে হলো যদি সত্যিই কোনো মানুষ বিপদে পড়ে থাকে তবে ছুটে যাওয়া তার কর্তব্য। আর যদি কোনো অলৌকিক কিছু হয় তবে সেই রহস্যের কিনারা করা দরকার। তার বৈজ্ঞানিক মন তাকে আর শান্ত হয়ে থাকতে দিল না। তিনি বিছানা থেকে নামলেন। তুমি এখানে চুপ করে বসে থাকো, হ্যাঁ? আমি দেখছি কি হয়েছে। হয়তো কোনো চোর টোর ঢুকেছিল। মালতী রামহরিবাবুর হাত চেপে ধরল। যেও না গো, তুমি যেও না, আমার খুব ভয় করছে। এটা 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 ভালো কিছু নয়। আহা, ভয় পেও না, আমি যাচ্ছি। তুমি দরজাটা একটু ভেজিয়ে রাখো। এই বলে রামহরিবাবু লণ্ঠনটা হাতে নিলেন। আলোটা ছিল টলমলে, যেন লণ্ঠনটাও আসন্ন বিপদের পূর্বাভাস পেয়ে কাঁপছে। ধীরে ধীরে রামহরিবাবু সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলেন। সিঁড়ির প্রতিটি ধাপে তার শরীরের ভর পড়ার সঙ্গে সঙ্গে ঘরটা শব্দে ভরে উঠছিল। মালতী ভয়ে কুঁকড়ে বিছানার এক কোণে বসে রইল। তার চোখ দুটি তখন সিঁড়ির দিকে নিবদ্ধ। তার শরীর নিথর, কেবল কান দুটো ছিল সজাগ। নিচে নামার পর কান্নার আওয়াজটা আরো তীব্র হলো। রামহরিবাবু আলো ফেলে দেখলেন নিচের একটা বন্ধ ঘর থেকে শব্দটা আসছে।
এই ঘরটা অনেক বছর ধরেই তালাবন্ধ ছিল। মালতী উপরে বসে শুনতে পাচ্ছিল রামহরিবাবুর পায়ের শব্দ বন্ধ হয়ে গেছে। হয়তো তিনি সেই ঘরের দরজার সামনে দাঁড়িয়েছেন। চারদিকে সেই চাপা ক্রন্দনের শব্দ। মালতীর বুকের ধুকপুকানি তখন ঢোলের মতো বাজছে। কিছুক্ষণ এই নিস্তব্ধতা আর কান্নার মিশ্রণ চলার পর হঠাৎ সেই নিস্তব্ধতাকে ভেঙে দিল এক ভয়ানক তীক্ষ্ণ আর্তনাদ। চিৎকারটা রামহরিবাবুর। একটি পুরুষের গলা থেকে বেরোনো এমন তীব্র অসহায় চিৎকার মালতী আগে কখনো শোনেনি। চিৎকারটি যেন মুহূর্তে কান্নার শব্দটিকে গিলে ফেলল। মালতীর শরীরের সমস্ত শক্তি যেন ফিরে এলো এই চিৎকারে। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তার সব ভয় যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল স্বামীর বিপদের সামনে। সে লণ্ঠনের পরোয়া না করে অন্ধকারে প্রায় ছুটতে ছুটতে নিচে নেমে গেল। নিচে নেমেই মালতী যা দেখল তাতে তার চোখ ফেটে কান্না বেরিয়ে এলো। তার পায়ের তলার মাটি যেন সরে গেল। মাঝের দালানটার মেঝেতে তার স্বামী রামহরিবাবু অজ্ঞান হয়ে পড়ে আছেন। তার শরীরটা নিথর, চোখে মুখে এক তীব্র আতঙ্কের ছাপ। আর ঠিক তার হাতের কাছেই মেঝেতে পড়ে আছে সেই লণ্ঠনটা। কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে। কেরোসিনের একটা তীব্র গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। আর আলোটা পুরোপুরি নিভে গিয়ে সবকিছু আবার জমাট বাঁধা অন্ধকারে ঢেকে দিয়েছে। মালতী যেন নিথর রামহরিবাবুর আশেপাশে কোনো কিছুর উপস্থিতি অনুভব করতে পারছিল, যা তার স্বামীকে এই অবস্থায় এনে ফেলেছে। কিন্তু সে কিছু দেখতে পেল না। তার স্বামী পড়ে আছেন, আর নিস্তব্ধ বাড়িটা যেন দাঁত বের করে হাসছে। আচমকা মেঝেতে পড়ে থাকা রামহরিবাবুর চোখ দুটো খুলে গেল। সেই চোখে পরিচিত 40 অর্ধ ভদ্রলোকের শান্ত দৃষ্টি ছিল না, ছিল এক হিংস্র তীক্ষ্ণ অস্বাভাবিক ঔজ্জ্বল্য, যা অন্ধকারের মধ্যেও মালতীকে চমকে দিল। এর চেয়েও ভয়ঙ্কর ছিল তার মুখের অভিব্যক্তি। একটি কর্কশ অস্বাভাবিক শব্দ করে তিনি দাঁত বার করে খিটখিট করে হাসলেন। হাসিটা মানুষের ছিল না, যেন কোনো পিশাচের বিকৃত উল্লাস। সেই হাসি শুনে মালতীর শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। মালতী কিছু বুঝে ওঠার আগেই রামহরিবাবু বিদ্যুতের গতিতে উঠে বসলেন। তার শরীরী ভাষাতে তখন আর কোনো দুর্বলতা নেই, বরং এক প্রবল আক্রোশপূর্ণ শক্তি। রামহরিবাবু অকথ্য অশ্লীল ভাষায় মালতীকে গালিগালাজ করতে শুরু করলেন। এই ভাষা রামহরিবাবুর মতো শান্তশিষ্ট মানুষের মুখ দিয়ে যে বেরোতে পারে তা মালতী কল্পনাও করতে পারত না। যেন তার পরিচিত কণ্ঠস্বরে অন্য কেউ কথা বলছে, এক বিভৎস ক্রোধ আর বিদ্বেষে পূর্ণ। রামহরিবাবু হিংস্রভাবে মালতীর দিকে হাত বাড়ালেন। তিনি মুহূর্তের মধ্যে মালতীর লম্বা চুলের মুঠি শক্ত করে ধরলেন। ব্যথায় মালতী উহ বলে উঠল, কিন্তু তার আর্তনাদ শোনার মতো অবস্থায় রামহরিবাবু ছিলেন না। তুই সব নষ্ট করে দিবি, হ্যাঁ তাই না? তোকে তোকে শেষ করে দেবো আমি। তার হাতে চুলের মুঠি ধরে তিনি মালতীকে জোর করে টেনে নিয়ে গেলেন। দালানের দেওয়ালের কাছে নিয়ে গিয়ে হিংস্রভাবে তার মাথাটা দেওয়ালে ঠুকে দিলেন। ধপাস করে শব্দ হলো। মালতীর চোখ মুহূর্তে অন্ধকার দেখল। তীব্র যন্ত্রণায় সে কোঁকিয়ে উঠল। কি করছো? আমাকে ছাড়ো! তুমি কি পাগল হয়ে গেছো?
মালতী তখন অসহায়ের মতো চিৎকার করছে, কিন্তু রামহরিবাবু যেন তখন আর মানুষ নেই। তার শরীরে যেন অন্য কোনো শক্তি ভর করেছে, যা মালতীর আর্তনাদ উপভোগ করছে। এবার তিনি চুলের মুঠি ছেড়ে দিলেন এবং দুহাত দিয়ে মালতীর গলা টিপে ধরলেন। দম বন্ধ হয়ে মালতী ছটপট করতে লাগলো। তার মনে হচ্ছিল তার নিজের স্বামী তাকে খুন করতে চাইছে। তার নিঃশ্বাসের পথ রুদ্ধ হয়ে আসছিল। এই আক্রমণ এত দ্রুত ও নির্মম ছিল যে সে পালানোর বিন্দুমাত্র সুযোগ পেল না। এক সময় রামহরিবাবু নিজেই হঠাৎ তার গলা ছেড়ে দিলেন আর পূর্ণ শক্তিতে মালতীকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিলেন। ভোরের আলো যখন ধীরে ধীরে পূর্ব দিগন্তে ফুটছে, তখন জ্ঞান ফিরে এলো মালতীর। সবটা তার মনে পড়তে এসে ফুঁপিয়ে কেঁদে উঠল। সে আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকার সাহস পেল না। ভয়ে ও আতঙ্কে কাঁদতে কাঁদতে সে তার বাবার কাছে গিয়ে মাঝরাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। বাবার সামনে তখন মালতীর মুখের আঘাতের চিহ্ন আর চোখের জল ছাড়া আর কোনো প্রমাণ নেই। মালতীর বাবা হারাধনবাবু মেয়ের অবস্থা দেখে বুঝতে পারলেন ব্যাপারটা নিতান্তই সাংসারিক কলহ নয়, এ যেন এক অস্বাভাবিক অলৌকিক উপদ্রব। তার শান্ত ভদ্র জামাই এমন হিংস্র হতে পারে না। দ্বিধা না করে তিনি তখনই গ্রামের সবথেকে প্রবীণ ও অভিজ্ঞ রমাচরণ তান্ত্রিককে ডেকে পাঠালেন। রমাচরণ তান্ত্রিকের খ্যাতি শুধু এই গ্রামেই নয়, দূর দূরান্তেও ছিল। তার দীর্ঘ সাদা চুল, কপালে আঁকা সিঁদুরের টিপ আর ধীর স্থির দৃষ্টিতে এক গভীর ক্ষমতা লুকোনো থাকত। বেলা বাড়তেই হারাধনবাবুর বাড়িতে এক চাপা উত্তেজনা। রমাচরণ তান্ত্রিক এলেন, সঙ্গে করে নিয়ে এলেন তার জপমালা, মন্ত্রপুত জল আর একটি কাঁসর থালা। গ্রামের বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে বাইরে। চাপা ফিসফিসানি চলছে। এই তান্ত্রিক এসেছেন। হ্যাঁ, রাবণের কি হলো? সত্যি মানুষের মুখটা অমন হয়ে আছে। সত্যি বাবা। হ্যাঁ, তান্ত্রিকের নির্দেশে একটি পরিষ্কার উঠোনে আসন পাতা হলো। রামহরিবাবুকে জোর করে বসানো হলো আসনের একদিকে। তখন তিনি আপাত দৃষ্টিতে শান্ত, কিন্তু চোখগুলো কেমন যেন নিষ্প্রভ আর ঘোলাটে। তার চালচলনে একটা অদ্ভুত জড়তা। উল্টো দিকে হাঁটু মুড়ে বসলেন রমাচরণ তান্ত্রিক। তার সামনে রাখা কাঁসার থালায় জ্বলছে ধূপ, সুগন্ধি ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে। মালতী তার বাবার পিছনে দাঁড়িয়ে ভয়ে সিঁটিয়ে আছে। তান্ত্রিক চোখ বন্ধ করে মিনিটখানেক জপ করলেন। তার গম্ভীর নিচু স্বরে মন্ত্রপাঠের সঙ্গে ধূপের গন্ধ ও এক অচেনা গা ছমছমে আবহ তৈরি হলো। এরপর তিনি চোখ খুললেন। তার দৃষ্টি স্থির হল রামহরিবাবুর উপর। রমাচরণ তান্ত্রিক পকেট থেকে একটি মন্ত্রপুত লেবু বার করলেন। লেবুটা তার হাতের তালুতে রেখে আরও কয়েকটি তীব্র মন্ত্র উচ্চারণ করলেন। ওং হ্রিং ক্লিং ফট সাহা, ওং হ্রিং ক্লিং ফট সাহা। এরপর সেই লেবুটি তিনি রামহরিবাবুর হাতে ধরিয়ে দিলেন। লেবুটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই দৃশ্যপটে এক ভয়ঙ্কর পরিবর্তন হলো।
রামহরিবাবুর সমস্ত শরীরটা হঠাৎ বিদ্যুতের স্পর্শ পাওয়ার মতো কেঁপে উঠল। তার মাথা ঝাঁকিয়ে উঠল, যেন কোনো প্রবল শক্তি তার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। তার মুখটা বিকৃত হয়ে গেল, আর তার চোখ দুটো যেন স্বাভাবিকের চেয়ে বহুগুণ উজ্জ্বল হয়ে একেবারে আগুন কোঠার মতো জ্বলতে লাগলো। তার ঠোঁট দুটি কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বের হলো না। ওদিকে রামহরিবাবুর হাতে ধরা তাজা লেবুটির দিকে সবার নজর পড়ল। মন্ত্রের প্রভাবে লেবুটি মুহূর্তেই যেন শুকিয়ে যেতে শুরু করলো। তার উজ্জ্বল হলুদ রং পাল্টে গেল, কুঁচকে গিয়ে তা একেবারে কালো কয়লার মতো হয়ে গেল। সবাই রুদ্ধশ্বাসে এই অলৌকিক ঘটনা দেখছিল। এই প্রমাণ দেখে রমাচরণ তান্ত্রিকের মুখ গম্ভীর হলো। তিনি তখন জোর গলায় উপস্থিত সকলের সামনে ঘোষণা করলেন, এ সাধারণ রোগ নয়, রামহরির দেহ এক অত্যন্ত শক্তিশালী পেতনি বর করেছে, যার তেজ প্রবল। এর আক্রমণের ধরন দেখে বোঝা যাচ্ছে এই পেতনি চাইছে রামহরির নতুন সংসার ভেঙে দিতে। একে দেহ থেকে বার করা এত সহজ কাজ নয়, সময় লাগবে। এর জন্যে কঠোর সাধনা দরকার। তান্ত্রিকের কথা শেষ হতে না হতেই রামহরিবাবুর ভেতরের সেই প্রেতাত্মা যেন চরমভাবে ক্ষুব্ধ হল। হঠাৎ রামহরিবাবু যেখানে বসেছিলেন সেখান থেকে ঝাঁপ মেরে উঠে দাঁড়ালেন। তার চোখ দুটো তখনও জ্বলন্ত অঙ্গারের মতো। তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। আর তার প্রথম লক্ষ্য হল মালতী। তিনি বিদ্যুৎ গতিতে মালতীর দিকে ঝাঁপিয়ে পড়লেন। মালতী ভয়ে চিৎকার করে ওঠার আগেই রামহরিবাবু তাকে ধরে ফেললেন। উন্মত্তের মতো তিনি সপাটে মালতীর গাড়ে চর কষাতে শুরু করলেন। একটি, দুটি, তিনটি, একের পর এক চর। তার মুখ দিয়ে সেই বিকট কর্কশ স্বর বেরোচ্ছে। মালতী যন্ত্রণায় আর আতঙ্কে মাটিতে লুটিয়ে পড়ল। তার বাবা হারাধনবাবু আতঙ্কিত হয়ে মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলেন। আমার মেয়েটার কি হলো রে, বাবা রে! উপস্থিত গ্রামের লোকজন এবার আর চুপ থাকলো না। তারাও বুঝেছে এ মানুষ নয়, এ প্রেতাত্মার কাজ। 4-5 জন শক্তিশালী লোক ছুটে এসে কোনো মতে রামহরিবাবুকে জাপটে ধরল। এই ভয়ানক ধস্তাধস্তির পর মালতী তখন মেঝেতে লুটিয়ে কাঁদছে। তার গাল তখনও চরের যন্ত্রণায় আর আতঙ্কে লাল হয়ে আছে। তার বাবা হারাধনবাবু তাকে ধরে তুলে এনে একপাশে বসালেন, কিন্তু মালতী কোনো সান্ত্বনাতেই শান্ত হচ্ছিল না। তার সমস্ত রাগ, ভয়, কষ্ট তখন অশ্রুধারায় বেরিয়ে আসছে। রমাচরণ তান্ত্রিক তখন ধীরে সুস্থে আসন গ্রহণ করলেন। তার মুখে কোনো চাঞ্চল্য নেই, বরং এক গভীর স্থিরতা। তিনি মালতীর দিকে তাকিয়ে স্নিগ্ধ অথচ দৃঢ় কণ্ঠে বললেন, কাঁদিস না মা, শান্ত হ, চোখের জল মুছে আমার দিকে তাকা। তার কণ্ঠস্বর কান্নায় রুদ্ধ হয়ে আসছে। মালতী অস্ফুটে বলল, বাবা, রমাচরণ বাবা, আমার স্বামীকে আপনি ঠিক করে দিন। আমার স্বামী এমন ছিল না। আপনি দেখুন, আপনার পায়ে পড়ছি। তাকে আজ আপনারা দেখেছেন, কিন্তু তিনি এমন নন। তিনি খুব ভালো মানুষ, শান্ত, ভদ্র। তিনি তো কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেননি। মালতী এবার ফুঁপিয়ে উঠে বলল,
আমি তার সাথে 1.5 বছর ধরে মেলামেশা করছি। মা মারা যাওয়ার পর একা ছিলেন, আমিই তাকে আগলেছি। আমরা নতুন করে সংসার শুরু করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল, তার কি এমন হলো যে তিনি আমাকে মারতে এলেন, এমন জঘন্য ভাষায় গালিগালাজ করলেন। আপনি বিশ্বাস করুন, এ তার কথা নয়, তার ভিতরে অন্য কেউ কথা বলছে। আমি কতবার ওকে বলেছি, অনেক দিন ধরেই তো এসব গণ্ডগোল চলছে। প্রথমে পেয়ারা, তারপর কুয়োয় কাপড়, তারপর রান্নাঘরে কয়লা। আমি বুঝতে পারছিলাম ঘরে কোনো খারাপ কিছু আছে, কিন্তু উনি রামহরিবাবু, তিনি আমার কোনো কথা বিশ্বাস করলেন না। তিনি শুধু হেসে উড়িয়ে দিলেন, বললেন আমি নাকি মনের ভুলে এসব দেখছি। কাল রাতে যখন উনি নিজের কানে কান্নাটা শুনলেন, তখন নিচে গেলেন। আর এই পরিণতি, কালকের ঘটনাটা এত বড় ছিল। বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না, এখন আবার কি করা উচিত, আমাকে বাঁচান। ঘরের মধ্যে তখন এক করুণ পরিবেশ, সবাই চুপ। মালতীর আবেগময় কথাগুলো শেষ হতেই তান্ত্রিক তার দিকে ঝুঁকে পড়লেন। তার চোখে করুণা থাকলেও কণ্ঠস্বর ছিল প্রত্যয়ী। রমাচরণ তান্ত্রিক ধীরে ধীরে মালতীর মাথায় হাত রাখলেন। তার শীতল স্পর্শে মালতী যেন কিছুটা শান্তি পেল। তান্ত্রিক বললেন, তুমি শান্ত হও মা, তোমার সমস্ত কথা আমি শুনেছি, তোমাকে বিশ্বাসও করি। আর যা দেখবা তা তো আমি নিজের চোখেই দেখলাম। এই পেতনি অত্যন্ত শক্তিশালী, এটা সাধারণ কোনো ভূত নয়। তুমি ঠিকই বলেছ, তোমার স্বামীর কোনো দোষ নেই। এ তারই কাজ যে এখন তার শরীর দখল করেছে। এরপর তান্ত্রিক একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু এর সমাধান আছে মা, যে কোনো সমস্যারই সমাধান থাকে। মালতী দ্রুত চোখের জল মুছে তান্ত্রিকের দিকে চাইল। তার চোখে তখন ভয়ের বদলে এক নতুন আশার আলো। আছে বাবা, কি সমাধান আছে বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। আমার স্বামীকে আমি সুস্থ করে ঘরে ফেরাতে চাই। তান্ত্রিক চারিদিকে একবার তাকিয়ে নিলেন, তারপর নিচু স্বরে বললেন, সমাধান আছে, তবে সে পথ সোজা নয়। এই পেতনি এত সহজে রামহরির দেহ ছাড়বে না। সে চায় তোমার সংসার নষ্ট করতে, রামহরিকে শেষ করে দিতে। এই শক্তি সরাতে হলে কঠিন সাধনা করতে হবে। আমাকে লাগাতার 7 দিন 7 রাত ধরে এই প্রেতাত্মার সঙ্গে যুদ্ধ করতে হবে। এই সময়ে কিছু নিয়ম কানুন এবং বিশেষ কাজ তোমাকে দিয়ে করাতে হবে, কারণ এই প্রেতাত্মা তোমাকে কেন্দ্র করেই এই বাড়িতে এসেছে। তিনি মালতীর চোখের দিকে তাকিয়ে কঠিন প্রশ্নটি করলেন, এ সমাধান সহজ নয় মা, যথেষ্ট কঠিন। তুমি ভয় পাবে না তো? তুমি কি পারবে এই কঠিন কাজ করতে? মালতী মুহূর্তের জন্য থমকে গেল না। তার হৃদয়ের গভীর থেকে স্বামীর প্রতি ভালোবাসা আর তাকে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সব ভয়কে ভাসিয়ে নিয়ে গেল। সে এক মুহূর্ত দ্বিধা না করে দৃঢ় কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ পারবো। তান্ত্রিক এবার সেই ভয়ানক পথের কথা বললেন। প্রথমত, আজ থেকে টানা 2 দিন তোমাকে নির্জলা উপবাস করতে হবে। 1 ফোঁটা জল বা 1 কোনা শস্য মুখে তুলতে পারবে না। এতে তোমার শরীর শুদ্ধ হবে এবং প্রেতাত্মাকে দুর্বল করা যাবে। মালতী মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর 3য় রাতে আমি এক বিশেষ যজ্ঞের আয়োজন করব। এই যজ্ঞের আগে মেঝেতে আমি জ্বলন্ত গরম কয়লা বিছাবো। সেই গনগনে কয়লার ওপর দিয়ে তোমাকে হেঁটে পার হতে হবে। এর মাধ্যমে তুমি শুদ্ধ হবে আর প্রেতাত্মার ভিতরে শক্তিকে আকর্ষণ করবে।
কথাটা শুনে মালতীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল। সবচেয়ে কঠিন কাজ হলো সেই যজ্ঞটি। এই যজ্ঞের মূল মানুষটি হবে তুমি। এই যজ্ঞের মাধ্যমে তুমি তোমার নিজের অর্ধেক আয়ু তোমার স্বামী রামহরি বাবুর উদ্দেশ্যে অর্পণ করবে। এই আত্মত্যাগেই প্রেতাত্মা দুর্বল হবে, আর রামহরির দেহে তোমার শুভ শক্তির বাঁধন তৈরি হবে। তান্ত্রিকের কথা শেষ হওয়ার পর দালান জুড়ে নেমে এলো এক তীব্র নিস্তব্ধতা। মালতী বিস্ফারিত চোখে হাঁ করে বেশ কিছুক্ষণ তান্ত্রিকের দিকে চেয়ে রইল। তার চোখে তখন আর সাহস নয়, এক গভীর আতঙ্ক, যেন সে ভাবতেই পারেনি ভালোবাসার এই চরম মূল্য দিতে হবে। রমাচরণ তান্ত্রিক এবার মালতীর মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। তার গলায় তখন মৃদু চ্যালেঞ্জ। কি হলো মা? তুমি তো বললে পারবে। তুমি এটা করতে পারবে তো? তোমার স্বামীর জন্য তোমার অর্ধেক জীবন উৎসর্গ করতে? এইবার মালতীর সুর সম্পূর্ণ বদলে গেল। তার পূর্বের দৃঢ়তা কর্পূরের মতো উবে গেল। তার মুখে ফুটে উঠল অজস্র অজুহাত ও দ্বিধা। না, মানে বাবা। মালতী ইতস্তত করে। দুদিন নির্জলা থাকাটা খুব খুব কঠিন। আমার শরীর খুব দুর্বল। আমি তো বেশি দিন না খেয়ে থাকতে পারি না। আর ওই গরম কয়লা, ওটা দিয়ে হাঁটলে তো আমার পায়ে ফোঁসকা পড়বে, অসহ্য কষ্ট হবে। আমার তো অত সহ্য হবে না বাবা। একটু থেমে সে আরো বড় অজুহাতটি সামনে আনলো। চোখে সামান্য জল এনে কৃত্রিম কান্নার চেষ্টা করল। আর অর্ধেক আয়ু, নিজের জীবন, আমি যদি নিজের অর্ধেক আয়ু দিয়ে দিই, তাহলে আমি যখন মারা যাব তখন আমার মা বাবার কি হবে? তারা যে একমাত্র আমাকে নিয়েই থাকেন, তাদের তো দেখবার কেউ নেই। মালতী এবার এক অত্যন্ত চতুর যুক্তির আশ্রয় নিল। আর সব থেকে বড় কথা, আমি আমার স্বামীকে চিনি। আমি যদি এত কষ্ট করে নিজের জীবন ছোট করে তাকে বাঁচাই, আমি জানি তিনি কখনোই খুশি হবেন না। তিনি খুব দয়ালু মানুষ। তিনি নিশ্চয়ই বলবেন, মালতী, কেন তুমি এত কষ্ট করলে? কেন নিজেকে এত আঘাত দিলে? আমি কি করে এই কাজ করি বলুন বাবা? আমার স্বামী তো কখনোই আমাকে এত কষ্ট দিতে চান না। তার কণ্ঠস্বরে ভালোবাসার অজুহাত থাকলেও আসল ভয়টা ছিল নিজের প্রাণ বাঁচানোর। রমাচরণ তান্ত্রিক মালতীর মুখের দিকে চেয়ে মৃদু হাসলেন। তার সেই হাসিরই ছিল ব্যঙ্গাত্মক। তিনি তখন কঠিন গলায় বললেন, বাহ, তুমি তো খুব সুন্দর অজুহাত দিতে পারো মা। ভালোবাসার মানুষের জন্যে সামান্য কয়লার ওপর দিয়ে হেঁটে যাওয়া কিংবা নিজের জীবনের কিছুটা সময় উৎসর্গ করা, এইটুকু তুমি করতে পারবে না? তোমার স্বামী এখন মৃত্যুশয্যায়, আর তুমি নিজের পায়ের ফোঁসকার কথা ভাবছো? প্রেমের এই প্রতিদান? মালতী নিজেকে প্রমাণ করার তাগিদে তৎক্ষণাৎ বলল, পারবো। আমি সব কিছুই করতে পারবো বাবা। আমি তাকে ভালোবাসি। আমি এইটুকু কেন, এর থেকেও অনেক বেশি কিছু করতে পারবো। কিন্তু এই কাজটা, ওটা করতে পারবো না। আমাকে অন্য কোনো সহজ উপায় দিন বাবা। তান্ত্রিক এবার মাথা দোলালেন। তার চোখে একটি ধূর্ত হাসি। তান্ত্রিক রহস্যের হাসি এসে বললেন, আচ্ছা, যদি তুমি এতই অপরাগ হও, তাহলে আরেকটি কাজ আছে। সে পথ হয়তো তোমার জন্যে অপেক্ষাকৃত সহজ হবে। মালতী সঙ্গে সঙ্গে অধীর হয়ে বলল, কি কাজ বাবা? কি কাজ বলুন, আমি সব করব। রমাচরণ তান্ত্রিকের চোখ এবার স্থির হলো মালতীর ওপর। তার কণ্ঠস্বর সহসা দৃঢ় ও নির্মম হয়ে উঠল। যদি স্বামীর জন্যে নিজের জীবন উৎসর্গ না করতে পারো, তাহলে একটি কাজ করো। রামহরি বাবুর মৃত মাকে বাঁচিয়ে তোলো। মৃত মাকে বাঁচিয়ে তুলব? এ আপনি কি বলছেন বাবা? ওর মা তো 1.5 বছর আগে মারা গেছেন।
আমি কি করে মৃত মানুষকে বাঁচিয়ে তুলব? মালতীর চোখে তখন অবিশ্বাস ও বিস্ময়। তান্ত্রিকের হাসিটা তখন একেবারে শয়তানের মতো। তিনি চারপাশের গ্রামবাসীদের দিকে এক পলক তাকালেন, যাদের চোখে তখন তীব্র কৌতূহল। তারপর সরাসরি মালতীর চোখে চোখ রেখে কঠিন ও চূড়ান্ত আঘাতটি আনলেন। যেভাবে তুমি তার জীবিত মাকে মেরে ফেলেছ, সেভাবেই বাঁচিয়ে তোলো। এই কথা শুনে সেখানে উপস্থিত সমস্ত গ্রামবাসী হাঁ হয়ে গেল। পরিবেশটা মুহূর্তে পাল্টে গেল। সবাই তখন ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। হ্যাঁ, জীবিত মাকে মেরে ফেলেছে। হ্যাঁ, কি বলছি, বাঁচিয়ে তোলো, এইসব কি কথা? আমি তো ভাবতে পারছি না। হ্যাঁ, মালতীর সুর এবার ক্রোধে আর আতঙ্কে উচ্চকিত হয়ে উঠল। তার চোখের সেই ভণ্ড প্রেম উধাও। সে তান্ত্রিকের দিকে আঙুল তুলে বলল, এসব আপনি কি বলছেন? আপনি ভণ্ড তান্ত্রিক, আপনি মিথ্যাবাদী। কেন এমন কথা বলছেন সবার সামনে? আপনি আপনি আমাদের সম্পর্ক নষ্ট করতে চান। রমাচরণ তান্ত্রিকের কথা শুনে যখন মালতী তাকে ভণ্ড বলে চিৎকার করে উঠল, তান্ত্রিক তখন তার দিকে এক পলক তাকালেন। আমি শুধু মানুষের সাহায্যের জন্য আসি। কে এই কথা বলল? মানুষ ছাড়াও প্রেতাত্মা আত্মারাও সাহায্য চাইতে আসে আমার কাছে। তান্ত্রিকের কণ্ঠে এবার আর কোনো রহস্য ছিল না, ছিল চরম সত্যপ্রকাশের দৃঢ়তা। এই বলে তান্ত্রিক তার জ্বলন্ত দৃষ্টি রামহরি বাবুর উপর স্থির করলেন, যাকে তখনও দুজন গ্রামবাসী ধরে রেখেছিল। রামহরির দেহটা আবার কেঁপে উঠল। আর এবার তার মুখ দিয়ে যে শব্দটা বেরোলো, তা শুনে উপস্থিত সকলেই শিউরে উঠল। রামহরিবাবুর পুরুষের কণ্ঠস্বর বদলে গেল। সেই গলা হয়ে উঠল কর্কশ, ক্ষীয়মান এবং বৃদ্ধার গলা, ঠিক রামহরির মায়ের মতো। এক তীক্ষ্ণ গ্রাম্য টান ছিল সেই স্বরে। ওটার মুখে এই মিনছেগুলোর সামনে এবার আমি তোর সব শক্তি বলবো। রামহরি তীক্ষ্ণ স্বরে এবার সেই ভয়াবহ দিনের ঘটনা বলতে শুরু করলেন। হ্যাঁ, শোনো, তোমরা সবাই শোনো। এই ডাইনি, এই রাক্ষসী কি কি করেছে সেটা শোনো। সেদিন দুপুরে আমার একটু জীবনী এসেছিল। আমি ঘরে শুয়েছিলাম, এমন সময় এই মুখ পড়ে মালতী ঢং করে আমার ঘরে এলো। এসে বলে কিনা, মা, টিপে দিয়ে আপনার পা মাথাটা একটু মালিশ করে দিই। আমি তো প্রথমে মানা করেছিলাম, না না বাপু, তুই যা দেখি, আমার বাবা কোনো দরকার নেই। কিন্তু ওই রাক্ষসী আমায় ছাড়লো না, সাদাসাদি করছিল। আর এই গরমে হাত পা একটু ম্যাজ ম্যাজ করছিল। ওর ওই মাখনে পেঁচানো কথা শুনে আমিও ভুলে গিয়েছিলাম। চোখটা আস্তে আস্তে বুঝে আসছিল, ঘুমিয়েই পড়েছিল। বৃদ্ধার কণ্ঠস্বর এবার আতঙ্কে কেঁপে উঠল। কিন্তু তখনই যেন মনে হলো আমার দমটা যেন বন্ধ হয়ে আসছে। আমি হাত পা নাড়াতে পারছি না। চোখ খুলে দেখলাম ওই ডাইনি মালতী চোখের সামনে দেখি আমার মুখের ওপর বালিশ দিয়ে চেপে ধরেছে। আমি শ্বাস নিতে পারছিলাম না, শুধু চটপট করছিলাম। উঠতে চেয়েও আমি উঠতে পারছিলাম না গো, উঠতে পারছিলাম না। তখন মালতীর কণ্ঠস্বর বদলে গিয়েছিল সেই ভয়ঙ্কর মুহূর্তের স্মৃতিতে।
রামহরি সেদিনের মালতীর নৃশংস কথাগুলো বলে গেলেন, যা শুনে সকলের রক্ত হিম হয়ে গেল। মর রাক্ষস বুঝি একটা, মর তুই। তোর জন্যই তো এতদিন আমার বিয়ে হচ্ছিল না। তোর পুরা ছেলেকে বিয়ে করে এই বাড়ির দখল নেব আমি। তুই থাকতে আমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। তুই মরলে তখন তোর ছেলেকে খুন করব, এই বাড়ি আমি একাই ভোগ করব, সব সব আমার হবে। মর তুই, মর। বৃদ্ধার কান্নার মতো স্বর যখন থেমে গেল, তখন চারিদিকে এক ভয়াবহ নিস্তব্ধতা। সঙ্গে সঙ্গে গ্রামের মানুষেরা উত্তেজনায় ফেটে পড়ল। আজকালকার মেয়ে নিজের শাশুড়িকে খুন করেছে। সত্যি বাবা, কেউ কেউ রাগে মালতীর দিকে থুতু ছিটিয়ে দিল। হ্যাঁ সত্যি, এরকম কেউ করতে পারে? পাথর ছুঁড়ে মারবে, পাথর মার। এদের মুখে থুতু দিতে হয়। দরকার নেই এদের কোনো মানুষের, এদের কোনো মতো মানুষের দরকারই নেই। হ্যাঁ মালতী তখন মাটিতে বসে নিজেকে বাঁচাতে না পেরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মালতী যন্ত্রণায় চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ আমি করেছি, আমি করেছি। ভুল হয়ে গেছে আমার, আমাকে শাস্তি দাও, যা শাস্তি হয় দাও। কিন্তু বিশ্বাস করো, আমি রামহরিকে কখনো মারতাম না। আমি ওকে সত্যি ভালোবেসে ফেলেছি। আমি ওর সঙ্গে থাকতে চেয়েছিলাম। আমি আমার অর্ধেক আয়ু দিয়ে দেব, আগুনেও চলবো, কিন্তু কিন্তু ওকে মারবো না, বিশ্বাস করো। কিন্তু তার এই আর্তনাদ তখন মিথ্যা অজুহাত ছাড়া আর কিছুই ছিল না। এই সময় রামহরির দেহের ভিতরে থাকা তার মায়ের আত্মা যেন সন্তুষ্ট হলেন। রামহরি মাথা ঘুরিয়ে কাঁদতে থাকা মালতীর দিকে কিছুক্ষণ আগুন ঝরা দৃষ্টিতে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল তীব্র ক্ষোভ এবং ঘৃণা। এরপর ধীরে ধীরে তার মুখটা নরম হলো। তিনি শুধুমাত্র একটি বাক্য উচ্চারণ করলেন, যা ছিল তার চূড়ান্ত মুক্তি। আমার ছেলেটাকে ভালো রেখো। ব্যাস, কথাটি শেষ হওয়া মাত্রই রামহরির দেহটা হঠাৎ করে নিথর হয়ে গেল। রামহরির মায়ের আত্মা চিরতরে সেই দেহ ছেড়ে, সেই বাড়ি ছেড়ে, পৃথিবীর মায়া ছেড়ে মুক্তি পেলেন। রামহরিবাবুর নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। রমাচরণ তান্ত্রিক উঠে দাঁড়ালেন। তার মুখ তখন গম্ভীর, কিন্তু সেই চোখে তৃপ্তি। তিনি চারিদিকে তাকালেন, তারপর বললেন, রামহরি বাবুর মা যেদিন মারা যান, সেদিনই তার আত্মা আমার কাছে এসেছিলেন। এই ডাইনির হাতে নৃশংসভাবে খুন হওয়ার পর তিনি শান্তি পাচ্ছিলেন না। তিনি আমার কাছে শুধু এইটুকু চেয়েছিলেন, যেন এই বাড়ির মানুষের সামনে, গ্রামের মানুষের সামনে এই নারীর আসল চেহারাটা প্রকাশিত হয়। তিনি আমাকে সমস্ত ঘটনা বলেছিলেন। আর সব সত্য বাইরে আসার পর তার আত্মার মুক্তি হলো। ততক্ষণে গ্রামের লোকেরা রামহরিবাবুকে ঘরে তুলেছে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো। তিনি সব কিছু শুনতে পেলেন। তিনি জানতে পারলেন যে নারীকে ভালোবেসে তিনি জীবন শুরু করতে চেয়েছিলেন, সেই নারী তার মাকে খুন করেছে আর তাকেই শেষ করতে চেয়েছিল। তিনি নির্বাক হয়ে গেলেন। চারপাশে গ্রামের লোকেদের আলোচনা, ঘৃণা, থুতু সবকিছুই তার কানে বাজতে লাগলো। হ্যাঁ সত্যি, এরকম কেউ করতে পারে? পাথর ছুঁড়ে মারবে, পাথর মার। এদের মুখে থুতু দিতে হয়। দরকার নেই এদের কোনো মানুষের, এদের কোনো মতো মানুষের দরকারই নেই। হ্যাঁ। রমাচরণ তান্ত্রিক রামহরিবাবুর কাছে এলেন। তান্ত্রিক শান্ত স্বরে বললেন, তোমার মায়ের আত্মা মুক্তি পেয়েছে বাবা। এখন তুমি সম্পূর্ণ মুক্ত। প্রেতাত্মা চলে গেছে।
এবার বাকি সিদ্ধান্ত তোমার। শাশুড়ি বা বৌমা, পুরুষ বা নারী কখনো খারাপ হয় না। খারাপ হয় তো শুধু মানুষ। একজন শাশুড়ি খারাপ মানে যেন সব শাশুড়িকে খারাপ ভাবা না হয়, আর একজন বৌমা মানে সব বৌমাই যে খারাপ সেটাও কখনো নয়। এটা মনে রাখবে তোমরা। বহু বছর পর, সেই ঘটনার পর কেটে গেছে বহু বছর। রামহরি নন্দী এখনো একা থাকেন। তিনি আর বিবাহ করেননি। তিনি তার মায়ের হত্যার প্রতিশোধ নেননি বটে, কিন্তু যে স্ত্রীকে তিনি একদিন ভালোবেসেছিলেন তার মুখও তিনি দেখেন না। মালতীও তার নিজের বাড়িতে ফিরে গিয়েছিল। প্রমাণের অভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি, কারণ ঘটনার দিন কোনো সাক্ষী ছিল না। আর বৃদ্ধার মৃত্যু দেখানো হয়েছিল হার্ট অ্যাটাকে। কিন্তু সেদিনের পর থেকে মালতীর এক অদ্ভুত মানসিক রোগ দেখা দিয়েছে। সে অন্ধকার ঘরে থাকে। কেউ যদি আলো জ্বালায় বা ভুলে তার ঘরে দরজা খুলে সূর্যের আলো আসে, তখন সে চিৎকার করে ওঠে, আলো নিভিয়ে দাও, আমার দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কেউ আমার মুখে বালিশ চেপে রেখেছে।